সে অনেক অনেক বছর আগের কথা। শহরে এক ভীষণ ধনী ব্যবসায়ী ছিলেন, আর তার ছিল অপূর্ব সুন্দরী এক মেয়ে। তার নাম ছিল সিন্ডারেলা। ধনী ব্যবসায়ীর স্ত্রী মারা যাওয়ার পর তিনি আবার বিয়ে করেন। ভেবেছিলেন তার নতুন বউ তার মেয়ে সিন্ডারেলার ভালো মা হয়ে উঠবে। কিন্তু সিন্ডারেলার সৎ মা ছিল ভীষণই হিংসুটে। সে কেবল তার নিজের দুই মেয়েরই যত্ন করত। ব্যবসার কাজে ভদ্রলোককে প্রায়শই শহরের বাইরে থাকতে হতো। সংসারের দিকে খেয়াল রাখতে পারতেন না। মাকে হারিয়ে সিন্ডারেলা ভেবেছিল ওর জীবনের এটুকু দুঃখ গায়েব হয়ে যাবে সৎ মা এবং সৎ বোনেদের থেকে সামান্য ভালোবাসা পেলে। কিন্তু বিধিবাম, সিন্ডারেলার সৎ মা এবং সৎ বোনেরা ওর সঙ্গে চূড়ান্ত দুর্ব্যবহার করত। তারা প্রত্যেকেই ছিল ভীষণ রকম স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক। নিজেদের সুবিধা ছাড়া আর কিছুই বুঝত না। সিন্ডারেলাকে দিন রাত ঝিয়ের মতো খাটিয়ে মারত। ঘর পরিষ্কার, রান্না করা, বাসন মাজা, জামা কাপড় ইস্ত্রি, বলতে গেলে ঘরের যাবতীয় কাজের দায়িত্ব ছিল সিন্ডারেলার কাঁধে। এত সবের পরেও তার সৎমা শান্তি পায়নি। উপরন্তু সিন্ডারেলাকে বিন্দুমাত্র বিশ্রাম নেওয়ার সুযোগ দিত না। কখনো সিন্ডারেলা কোথাও বসে যদি দুদণ্ড জিরিয়ে নেবে ভাবত, সেটুকুও সহ্য হতো না ওর সৎমায়ের। দেখা মাত্র গর্জে উঠত, কি রে পোড়ার মুখী, পটরানির মতো বসে আছিস কেন? রাতের খাবার কে বানাবে? হ্যাঁ, আর আমার ঘরটা পরিষ্কার করিসনি? করেছি তো পরিষ্কার। কি পরিষ্কারের ছিরি, কিচ্ছু পরিষ্কার হয়নি। যা ভালো করে পরিষ্কার কর এক্ষুনি, নাহলে কপালে প্রচুর দুঃখ আছে। কখনো কখনো এমনও হতো সিন্ডারেলার সৎ মা ওর পরিষ্কার করা জায়গা ফের নোংরা করে দিত। তারপর সিন্ডারেলাকে বকে ঝোঁকে আবার পরিষ্কার করানো হতো। সিন্ডারেলার কাজ যেন কখনোই ফুরোতো না। শুধু সৎ মাই নন, সৎ বোনেরাও কোনো অংশে কম যেত না। সুযোগ পেলেই তারা সিন্ডারেলাকে দিয়ে নিজেদের কাজ করিয়ে নিত। পান থেকে চুল খসলেই তাদের মায়ের কাছে অকারণে সিন্ডারেলার নামে নালিশ করত। আর সেসব নালিশের ভিত্তিতে সিন্ডারেলার ভাগ্যে আরো বেশি বেশি কাজ এসে জুটত। মা, তুমি সিন্ডারেলাকে বলে দাও আমাদের ঘরেও এখনো বিছানা পাতেনি। বিছানা কিন্তু ওকেই পাততে হবে। দিন দিন ও তো নিজেকে রানী ভাবছে। মা, আমার নতুন জামায় এখনো অব্দি জড়ি লাগানোর সময় হয়নি ওর। আমি তো জামাটা পরতেই পারছি না। ও এখন আর কোনো কাজই করতে চায় না। কিছু বললেই কেমন করে তাকায়, যেন আমরা ওকে দিয়ে বেশি বেশি কাজ করাই। কি রে, তোকে আর কতবার বললে একটা কাজ তুই সময় মতো করবি বলতো? এবার তো মুখের কথাই শুনবি বলে মনে হচ্ছে না। তুই বল, অন্য ব্যবস্থা করব? না মা, আমি নিজে এক্ষুনি বিছানা পেতে দিচ্ছি, তারপরে জরির কাজ নিয়ে বসবো। বেশিক্ষণ লাগবে না গো, বিশ্বাস করো। সে তুই দেখ কি করবি, তবে যতক্ষণ না কাজগুলো হচ্ছে খাবার পাবি না, এইটুকু বলে দিলাম। হাতে মেরে লাভ নেই, এবার ভাতে মারতে হবে তোকে, তবে শিক্ষা হবে। এত অপমান সহ্য করেও সিন্ডারেলা সাত চড়ে রাগ কাটত না। আসলে ও ভীষণই নরম মনের একজন মানুষ ছিল। মনের মধ্যে আঘাতের সতেক চিহ্ন থাকলেও ঠোঁটের কোণের হাসি দেখে সেসব আন্দাজ করা যেত না। নীরবে প্রায় যন্ত্রের মতো সমস্ত কাজ করে চলত। এভাবেই দিন যায়, বছর কাটে। সিন্ডারেলার দুঃখ যেন ফুরোতেই চায় না। একদিন সে রাজ্যের রাজা ঠিক করলেন রাজপুত্রের স্ত্রী নির্বাচনের জন্য এক রাজকীয় অনুষ্ঠানের আয়োজন করবেন। সেই অনুষ্ঠানেই রাজপুত্র নিজে বেছে নেবেন তার স্ত্রী এবং ভবিষ্যতের রানীকে। সেই মতন তিনি রাজ্যের প্রতিটি কোনায় কোনায় দূত পাঠিয়ে দিলেন। এইভাবে একদিন সিন্ডারেলার বাড়িতেও রাজদূত এসে পৌঁছল। সিন্ডারেলা তখনও ছেঁড়া জামা পরে ঘরেরই একটা অংশ পরিষ্কার করছিল। ওর সৎ মা এবং সৎ বোনেরাও সেখানে উপস্থিত ছিল। রাজদূত সবার সামনেই আমন্ত্রণপত্র পাঠ করলেন। আগামীকাল রাজসভায় রাজকুমারের স্ত্রী নির্বাচনের জন্য এক রাজকীয় অনুষ্ঠানের বন্দোবস্ত করা হয়েছে। রাজা আপনাদের অনুরোধ করেছেন
সপরিবারে সেখানে উপস্থিত থাকার জন্য। রাজকুমার নিজে কন্যা পছন্দ করবেন এবং অনুষ্ঠানে তার সঙ্গে নাচবেন। সেই হবে রাজকুমারের স্ত্রী, এ রাজ্যের ভাবী রানীমা। আপনাদের উপস্থিতি একান্ত কাম্য। রাজদূত চলে যাওয়ার পর সিন্ডারেলার বাড়িতে যেন খুশির ঢেউ খেলে গেল। সিন্ডারেলার দুই সৎ বোন আনন্দে রীতিমতো নেচে উঠল। মনের মধ্যে কোথাও যেন সিন্ডারেলাও ভীষণ খুশি। মা, ও মা, আমরা কি জামা পরবো? আমার কিন্তু নতুন জামা চাই। হ্যাঁ মা, নতুন জুতোও চাই। পুরনো জুতো পরে যাব না সেখানে। হবে হবে, সব হবে। জামা জুতো সব নতুনই পাবি। এই সিন্ডারেলা, তোর বোনেদের জন্য নতুন যে জামা এনে দেব সেসব জড়ি বসিয়ে দিবি সুন্দর করে। হ্যাঁ মা, আমি সবার জন্য সুন্দর করে গাউন বানিয়ে দেব। আমায় নিয়ে যাবে তো মা? সে দেখা যাবে ক্ষণ, তুই আগে যেটা করছিলি সেটা কর। শক্ত। দেখিস, রাজকুমার আমার থেকে চোখই ফেরাতে পারবে না। রাজকুমার আমার সঙ্গে নাচবে, আর কারোর কাছে যাবে না। আমি বলছি, তোদের দুজনকে এমন সাজাবো সেদিন রাজকুমারের চোখ ঘুরে যাবে, দেখিস। পরদিন সিন্ডারেলার সৎ মা আর দুই সৎ বোন নতুন জামা আর জুতো পরে সেজে গুজে বেরোচ্ছিল। সিন্ডারেলা অবাক চোখে তাদের দিকে তাকিয়ে বলল, মা, আমি যাব না। যাওয়ার যখন এত শখ, হাতের কাজগুলো তো সেরে নিলেই হতো। কোনো কাজটাই তো সময় মতো করে উঠতে পারিস না। আমাদের দেরি হয়ে যাচ্ছে সিন্ডারেলা, আমরা চললাম। তুই বাড়িতে থাক, হাতের কাজগুলো শেষ কর। কিন্তু আবার কিন্তু কি? মায়ের মুখে মুখে কথা বলছিস? শোন, তুই হচ্ছিস এ বাড়ির দাসী। হ্যাঁ, আর রাজকুমার কখনো দাসীর সাথে নাচে না, বুঝেছিস? সবাই সিন্ডারেলাকে ফেলেই অনুষ্ঠানে চলে যায়। সিন্ডারেলা নিজের জন্য একটা সুন্দর পোশাক বানিয়ে রেখেছিল। ভেবেছিল হাতের কাজ তাড়াতাড়ি মিটিয়ে নিয়ে সেও রওনা দেবে রাজবাড়ির উদ্দেশ্যে। কিন্তু কাজ শেষ হওয়ার পর সে যখন নতুন পোশাকটা খুঁজতে গেল, তখন সে দেখল পোশাক ছিন্ন ভিন্ন। সিন্ডারেলার বুঝতে বাকি রইল না এসব ওর সৎ বোনেদেরই কাজ। কান্নায় ভেঙে পড়ল সিন্ডারেলা। রাতের অন্ধকার আকাশের দিকে অনেকক্ষণ তাকিয়ে তার নিজের জীবনের দৈন্যের কথা ভাবছিল সে। আমার কি সমস্ত স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, কখনো বাস্তব হবে না? এই দুঃখ কি কোনোদিনও ঘুচবে না? সিন্ডারেলা যখন এসব ভাবছিল, ঠিক তখনই ওর ঘরের মধ্যে আলোর ঝলকানি দেখা দিল। সে ঝলকানির শেষে আবির্ভূতা হলেন এক অপূর্ব সুন্দরী রমণী। তার পিঠের কাছে দুটো ডানা, মাথার উপরে ঘূর্ণায়মান তারা, হাতে জাদুদণ্ড। প্রথমটায় তো সিন্ডারেলা ভীষণ ভয় পেয়ে গেছিল। কে কে তুমি? আমি যে পড়ি, তুমি তো সেই রাজকীয় অনুষ্ঠানে যোগ দিতে চাও, তাই না? হ্যাঁ, চাই তো, কিন্তু আমার যে যাওয়া হবে না। কেন কেন যাওয়া হবে না তোমার? আমার জামা আমার বোনেরা ছিঁড়ে দিয়েছে, ভালো জুতোও যে নেই। তাতে কি, এক্ষুনি আমি এই জাদুকাঠি ঘুরিয়ে তোমার ছেঁড়া জামাকে সুন্দর এবং শৌখিন এক গাউন বানিয়ে দেব। তোমার পুরনো জুতো হয়ে যাবে স্বচ্ছ কাঁচের জুতো। পরী তার কথা মতো জাদুদণ্ড ঘোরালেন, আর নিমেষে সিন্ডারেলার ছেঁড়া জামা রূপান্তরিত হল চমৎকার এক গাউনে। সিন্ডারেলার পুরনো জুতো বদলে গেল উজ্জ্বল স্বচ্ছ কাঁচের জুতোয়। আনন্দে নেচে উঠল সিন্ডারেলা, কিন্তু সঙ্গে সঙ্গেই ফের ম্লান হয়ে গেল তার হাসি। কি হলো সিন্ডারেলা, তোমায় এখনো বিষণ্ণ দেখাচ্ছে কেন? ওরা যে গাড়ি নিয়ে চলে গেছে, আমি যাব কিভাবে? দাঁড়াও, সেই ব্যবস্থাও করছি। পরী সিন্ডারেলাদের বাগানে গিয়ে দেখল বেশ কিছু কুমড়ো সেখানে পড়ে আছে। তারই মধ্যে একটাকে জাদু বলে সে বানিয়ে দিল সুন্দর এক টাঙ্গা গাড়ি। সেই সময় বাগানে কিছু ইঁদুরও ঘুরে বেড়াচ্ছিল। তারই মধ্যে 6টা ইঁদুরের ওপর পরী জাদু মন্ত্র প্রয়োগ করল।
পলকের মধ্যে 4টে ইঁদুর রূপান্তরিত হলো ঘোড়ায়, বাকি 2টো ইঁদুরের মধ্যে একটি হলো সিন্ডারেলার টাঙ্গা গাড়ির সারথি, অন্যটি হলো দ্বাররক্ষী। এমন চমৎকার বন্দোবস্তে আহ্লাদে আটখানা হয়ে গেল সিন্ডারেলা। ধন্যবাদ পরি, তোমায় অনেক অনেক ধন্যবাদ। এবার এবার আমিও সেখানে গিয়ে আমার বোনেদের সঙ্গে যোগ দেব, অনেক অনেক আনন্দ করব। আমি ভাবতেই পারিনি যে। কিন্তু সিন্ডারেলা, একটা জিনিস তোমায় খেয়াল রাখতে হবে, তা না হলেই সর্বনাশ। কি জিনিস পরি? মধ্যরাতের আগেই তোমায় ফিরে আসতে হবে। এই জাদুর মেয়াদ মধ্যরাত অবধি, তারপর আর এ জাদু তোমার সঙ্গে কাজ করবে না। তোমার এই সুন্দর জামা ফের ছিন্ন বস্ত্রে রূপান্তরিত হবে, টাঙা গাড়ি বদলে যাবে কুমড়োয়, আর ঘোড়া, সারথি, দ্বাররক্ষী বদলে যাবে ইঁদুরে। তাই সময় মতো ফিরতে ভুলো না। কি মনে থাকবে তো? মনে থাকবে, নিশ্চয়ই মনে থাকবে। এখন তাহলে আমি যাই? যাই বলতে নেই, বলো আসি। সাবধানে এসো। সেই রাজকীয় অনুষ্ঠানে সিন্ডারেলা পৌঁছানো মাত্রই সবাই চমকে গেছিল ওর রূপ আর সাজসজ্জায়। রাজকুমার যে মুহূর্তে সিন্ডারেলাকে দেখেছিলেন আর চোখ ফেরাতে পারেননি। মায়ার কি এক অদ্ভুত আকর্ষণে সম্মোহিতের মতো এসে দাঁড়িয়েছিলেন সিন্ডারেলার সামনে। বলুন রাজকুমার। আমি কি আপনার সঙ্গে এই সুন্দর সন্ধ্যায় নাচতে পারি? এই যে আমার পরম সৌভাগ্য। হে আমারও সৌভাগ্য সুন্দরী, আমি যে এত সুন্দর, এত অপূর্ব কাউকে দেখিনি। ঈশ্বর যেন ছেনি হাতে ভীষণ যত্নে আপনাকে গড়েছেন। আপনি বোধহয় বাড়িয়ে বলছেন সবকিছু। একদমই নয়, তাকিয়ে দেখুন, সবাই আপনার দিকেই চেয়ে আছে। যাকে নাচ শুরু করা যাক। চলুন। সিন্ডারেলাকে রাজকুমারের সাথে নাচতে দেখে বাকিরা তো হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছিল। সিন্ডারেলার সৎ বোনেরাও ছিল সে দলে। কিন্তু রাজকুমার তো অন্য কারোর দিকে তাকালেনি না। কি এমন সুন্দরী ও? হ্যাঁ, আমরা কি সুন্দরী নই? মেয়েটা কে বলতো? আগে তো কখনো দেখিনি। আমার মনে হয় কখনো রাজকন্যা। কে জানে, বোধহয় শক্তিশালী এবং বিত্তবান রাজার ঘর থেকে এখানে এসেছে। সিন্ডারেলা রাজকুমারের সঙ্গে নাচে মেতে ওঠার পরও ঘড়ির দিকে খেয়াল রেখেছিল। সময় যখন মধ্যরাতের কাঁটা ছুঁল, রাজকুমারকে কিছু না জানিয়েই ঘরের দিকে দৌড় দিল সিন্ডারেলা। ঠিক তখনই তাড়াহুড়োর মধ্যে সিন্ডারেলার পা থেকে স্বচ্ছ কাঁচের এক পাটি জুতো খুলে সেখানে পড়ে গেছিল। রাজকুমার প্রথমে সিন্ডারেলাকে খোঁজার চেষ্টা করেছিল, দেখতে না পেয়ে অবশেষে সে জুতোটা তুলে নেয় হাতে। রাজকুমার সমস্ত সিপাহীদের জরুরি তলব দিল। রাজকুমারের ডাকে সবাই যখন রাজদরবারে জড়ো হয়েছিল, রাজকুমার হাতে তুলে সেই স্বচ্ছ কাঁচের জুতোটা দেখালো। শুনুন আপনারা এদিকে, প্রতিটি বাড়িতে অনুসন্ধান করুন, রাজ্যের প্রতিটি কোনায় কোনায়, রাজ্যের বাইরে, সব জায়গায় দেখুন কার পায়ে এই জুতোখানা সুন্দর এবং ঠিকঠাক আঁটে। সেই হবে আমার স্ত্রী, সেই হবে এই রাজ্যের ভাবী রানী। দেরি করবেন না, শিগগিরই খোঁজা শুরু করুন। সিপাহীরা ঘুরে ঘুরে অনেক বাড়িতেই তল্লাশি করল, কিন্তু কোনো লাভ হলো না। কারোর পায়ে সে কাঁচের জুতো আঁটল না। এভাবেই ঘুরতে ঘুরতে তারা একদিন সিন্ডারেলাদের বাড়িতে উপস্থিত হলেন। সিন্ডারেলার সৎ মা দরজা খুলে সিপাহীদের আহ্বান করলেন। আসুন আসুন, আমি শুনেছি রাজকুমারের কথা। ও জুতো আমারই 2 মেয়ের মধ্যে কারো একজনের হবে। দেখুন কার পায়ে হয়। সিপাহী দেখল ঘরে 3 জন প্রায় সমবয়সী মেয়ে আছে, অথচ সিন্ডারেলার দিকে আঙুল তাক করে জিজ্ঞেস করল, ওই মেয়েটি? ও আমাদের বাড়ির দাসী। ও তো সেদিন যায়নি। হ্যাঁ, ওকে ছাড়ুন, আগে আমি পায়ে গলাবো জুতোটা, আর আমার পায়েই হয়ে যাবে এটা। তারপর সিপাহীর থেকে জুতোটা নিয়ে
দু বোনই তাদের পায়ে অনেক কষ্ট করে গলানোর চেষ্টা করলো, কিন্তু দুজনের কারোর পায়েই জুতোটা আঁটল না। এবার ওই মেয়েটিকে ডাকুন। এই মেয়ে, এদিকে এসো। তুমি, নাম কি তোমার? আমার নাম সিন্ডারেলা। এই জুতোখানা পায়ে গলিয়ে দেখো তো হয় কি না। ওর পায়ে তো কোনোভাবেই হবে না। আপনি চুপ করুন। তুমি পরো তোমার জুতোখানা। সিন্ডারেলা পায়ে দিতেই জুতোটা একদম ঠিকঠাক ওর পায়ে এঁটে গেল। সঙ্গে সঙ্গে রাজকুমারের কাছে খবর পাঠানো হলো। খবর পেয়ে রাজকুমার নিজে সিন্ডারেলার বাড়ি এলো। এই তো সেই সুন্দরী যাকে আমি অনুষ্ঠানের রাতে পেয়েও হারিয়ে ফেলেছিলাম। তুমি চলে গেছিলে কেন সিন্ডারেলা? আমি আর কখনো তোমায় যেতে দেব না। আমায় বিয়ে করবে সিন্ডারেলা? নিশ্চয় যুবরাজ, আমিও তো তাই চাই। রাজ্যে বেজে উঠল খুশির সানাই। খুব ধুমধাম করে রাজকুমার আর সিন্ডারেলার বিয়ে হলো। তারপর দুজনে মিলে সুখে শান্তিতে জীবন কাটাতে শুরু করলো। আর আমাদের গল্পটিও ফুরলো, আর নোটে গাছটিও মুড়লো।